মানে দেখার সময় যে আমার হাত পা কাঁপাকাঁপি, ওইটা মানে ওই মোমেন্টটা মানে মুখে বর্ণনা করবো বলা যাচ্ছে না। চেষ্টা করলে আমি পারবো। তো ওই ভয়ে আমি আর রেজাল্ট চেক করার মতন আমার আর সাহস নেই। রিটেন আমি 40-31 পাইছি। তো হয় নাই, সমস্যা না, আল্লাহ ভরসা, বাকি দিলেই হবে। বলছে আমি 230তম হয়েছি। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 230তম হওয়া কুমিল্লার জান্নাতুল ফেরদৌসী জুইয়ের চান্স পাওয়ার গল্পটা আমরা কভার করতে আসছি। আমি যদি একটু পরিচয় করিয়ে দেই, এই সেই লাকি গার্ল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 230তম হয়েছে। এবং প্রো উইথ স্বাধীনের পক্ষ থেকে তোমাকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমাদের সাথে যেহেতু জুইয়ের দেখা হয়েছে, জুই যেহেতু কুমিল্লা থেকে ঢাকা ইউনিভার্সিটিটাকে ক্র্যাক করেছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা ইউনিভার্সিটিকে ক্র্যাক করার গল্পটা শুনবো আজকে। এবং জুই কিভাবে পড়েছে, কিভাবে পেরেছে, এ টু জেড থাকবে এই ভিডিওতে। আমাদের প্রথম যে প্রশ্নটা থাকবে আমাদের কুমিল্লার ছোট বোনের কাছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা তুমি কিভাবে এবং কবে থেকে শুরু করলে? প্রথমত আমি আমার ঢাকা ভার্সিটির প্রস্তুতি শুরু করেছিলাম কলেজের প্রথম বর্ষ থাকাকালীন সময় থেকে। এখন প্রস্তুতি যেহেতু আমি কুমিল্লার ছিলাম, তো সেখানে আমি ছিলাম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে। তা আমার কলেজের যে সিনিয়র ভাইয়াপুরা ছিল, তারা প্রতি বছরই হচ্ছে ঢাকা ভার্সিটি সব বিভিন্ন পাবলিক ভার্সিটিতে তারা চান্স পেত, এবং তাদেরকে নিয়ে হচ্ছে একটা হাইপ থাকতো কলেজের মধ্যে, সবার মুখে মুখে তাদের নাম থাকতো। তো আমিও যখন কলেজে ভর্তি হই, তখন আমারও তাদেরকে দেখে মানে তাদের কথা শুনে নিজে অনেকটা ফ্যাসিনেশন হয়েছে যে হ্যাঁ আমারও পড়তে হবে। এরকম আমিও আমার অ্যাডমিশন জার্নিটা তখন থেকে শুরু করি। এখন অ্যাডমিশন জার্নি শুরু করতে প্রথমত আমার একটা গাইডলাইন লাগবে, বা সেই সম্পর্কে আমার একটা জানতে হবে। যেহেতু এখন ইন্টারনেটের যুগ, তো আমি ইউটিউবটা খুলে সার্চ করলাম অ্যাডমিশন জার্নির ভিডিও। তো সেখানে হচ্ছে প্রো উইথ স্বাধীন ভাইয়ের ভিডিও শুরু হলো। আমরা ইউটিউবে অনেক ভিডিও দিয়ে রাখছি, প্রায় 2000-এর মতো। সেই জায়গায় যেই ইউটিউবে সার্চ দিয়ে মোটামুটি আমাদের ভিডিওটা পায়। আর এটা তো তুমি বলছো, বাট তোমার ফ্যামিলি থেকে কি আগে থেকেই জানতো যে এই মেয়েটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে? না না, আমার ফ্যামিলি যেহেতু আমার ফ্যামিলি থেকে তারা কখনোই আশা করে না যে এমনি আচ্ছা ছিল যে হ্যাঁ ভালো করবে, কিন্তু একদম যে ঢাকা ভার্সিটিতেই পড়বে সেটা তারাও ভাবে নাই। এবং আমি নিজেও সেটা ভাবি নাই যে হ্যাঁ আমি ঢাকা ভার্সিটিতে পড়বো। মনে হচ্ছে যে চেষ্টা করে দেখি, যতটুকু চেষ্টা করি, এবার ভাগ্য এবং পরিশ্রম মিলে যেটুকু সফল হতে পারি। তো সেই অনুযায়ী আমিও সেইভাবে কাজ করে গেছি। ফ্যামিলি থেকে যেহেতু আমি পড়ালেখায় ছোটবেলা থেকে একটু আগ্রহী, তো সেই অনুযায়ী তারাও আমাকে সাপোর্ট করছে, এবং তাদের সাপোর্টের কারণে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে যাচ্ছি। তারপর আমাদের যখন তুমি ভিডিওটা দেখলা ইউটিউবে, ভিডিওটা দেখার পরে তুমি কি করলে? ভিডিওটা আমি 2-3 দিন লাগাইয়া যত আপনার ভিডিও ছিল চ্যানেল সবগুলা দেখলাম। সিনিয়র ভাই আপুদের তাদের থেকে যেমন এখন আমি বলতেছি, তেমন তারাও তাদের চান্স পাওয়ার গল্প বললো, তাদের গাইডলাইন দিল। তো আমিও তাদের গাইডলাইনগুলো ফলো করা শুরু করলাম। প্রথমত আমি শুরু করেছিলাম কোশ্চেন অ্যানালাইসিস দিয়ে। আপনাদের চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দেখছি অ্যানালাইসিসের, বা মানে বেসিকের বাংলা, তো এরকম করে শুরু। তো সর্বপ্রথম আমার কাজ ছিল আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিসের পরে হচ্ছে অ্যানালাইসিস করে দেখলাম যে মেইনলি কোশ্চেন এত আহামরি কঠিন জায়গা থেকে আসে না, বেসিক টেক্সট বুক এগুলো থেকে আসে। তো যেহেতু আমি দেখলাম যে ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে টেক্সট বুকটা অনেক ইম্পর্টেন্ট, তো আমিও এইভাবেই টেক্সট বুকের উপর থেকে শুরু করছিলাম। টেক্সট বুক ভালো করে একদম থ্রোলি পড়া শুরু হয়েছিল। তো আমার অ্যাডমিশন লাইফ প্লাস একাডেমিক যেহেতু ছিল, তো আমি একাডেমিকটা বেশি গুরুত্ব দিয়েছি, কারণ আমার হচ্ছে প্লাস থাকতে হবে। মানে এইচএসসি তে প্লাস থাকতে হবে? জি, এইচএসসি তে আমার প্লাস থাকতেই হবে। এইচএসসি তে প্লাস না থাকলে অনেকে বলে যে হয়তো এইচএসসি তে প্লাস না থাকলে বাবা, কিন্তু ওই যে একটা 1.25 বা 0.25 নাম্বারের জন্য যে ডিফারেন্স, তুমি চাচ্ছ না যে আমি একটু কম থাকি, আমার এইচএসসি এর পুরো জিপিএ নাম্বার নিয়ে আমি অ্যাডমিশন যাব? এইটাই। তা আমি এরকমই ছিলাম। আমার একাডেমিক লাইফ প্লাস অ্যাডমিশন লাইফ দুইটাই প্যারালালি মেইনটেইন করতাম। যেমন একাডেমিকের জন্য আমি যেটুকু টাইম দিতাম, অ্যাডমিশন তার থেকে হয়তো কম দিতাম। যেমন অ্যাডমিশনের জন্য 3-4 ঘন্টা রেগুলার আমার থাকতো। তো বাকি সময় তুমি সারা দিনে কত ঘন্টা পড়তে মোটামুটি? সারা দিনে যদি অনেকে বলে যে টানা 10 ঘন্টা 12 ঘন্টা পড়ো, ওইটা আমার ওইরকম ছিল না। যদি আমি অ্যাডমিশনের পরে 3 ঘন্টা পড়লাম, আর ওইখানে যদি পড়তাম ওইখানে এরকম 3 ঘন্টা বা 4 ঘন্টা, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা এর বেশি ব্যালেন্স করে ব্যালেন্স থাকতো। দেখা গেছে যে একদিন অ্যাডমিশন বেশি পড়লে পরের দিন এইচএসসি তে একটু বেশি পড়াচ্ছি, এরকম করে গেছি। ওকে, যেহেতু আমার হচ্ছে কি এইচএসসি তে যেহেতু আমার বাংলা ইংলিশ ছিল, তো আমি যদি ওইখান থেকে বাংলা ইংলিশটা ভালো করে পড়াশোনা করি, তাহলে তো আমার অ্যাডমিশনটাও কভার হয়ে যাচ্ছে। তাই আমি বাংলা ইংলিশটাতে অনেক বেশি ফোকাস করেছিলাম, এবং আমার হচ্ছে কলেজে থাকাকালীন সময় আমার মেইনলি বাংলা ইংলিশ মোটামুটি কভার হয়ে গিয়েছিল, যার জন্য আমার অ্যাডমিশন অতটা ব্যাক পেতে হয় নাই। পাশাপাশি আমার দুর্বলতা ছিল হচ্ছে রিটেনে।
রিটেন নিয়ে আমি খুবই ইয়াতে ছিলাম যে রিটেন কি করব। তো ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়টা, তো যখন আমি কলেজের সেকেন্ড ইয়ার থেকে আমি রেগুলার হচ্ছে রিটেন ইংলিশ মেন বুক খুলতাম, খুলে যে কোনো একটা নাম দেখতাম ওইটা নিয়ে লিখতাম। ওরকম করে হচ্ছে করতে করতে রিটেনে দেখলাম যে তারপর আমার মানে মনের মধ্যে খুঁতখুত কাজ হলো, না আমার রিটেন ভালো হবে না, কিন্তু আল্লাহর রহমতে আমি রিটেনে ঢাকা ভার্সিটিতে 40-এ 31 পেয়েছি। এখন তাহলে তোমার কোন সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে যেহেতু এখন 230তম হয়েছে? আমার ইচ্ছা আছে ইংলিশ অথবা ইকোনমিক্স নিয়ে পড়ার। আচ্ছা, তাহলে আমার মনে হয় ইংরেজি অথবা ইকোনমিক্স দুইটার যে কোনো একটা পেয়ে যেতে পারো, কারণ এই স্কোরে অহরহ ইংরেজিতে চান্স পাওয়া যায়। বাকিটা আল্লাহ ভরসা। তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসবা তখন হয়তো আপুর সাথে কখনো দেখা হয়ে যেতে পারে, কিন্তু এই লার্নিংসগুলো একটু মাথায় রাখবা। আপু নিজে এই সফলতার গল্পগুলো দেখে নিজের প্ল্যানটা সাজিয়েছিল, আজকে সে ঢাবিয়ান হয়ে তোমাকে আবার প্ল্যান দিচ্ছে। এই প্রসেসটা কন্টিনিউ থাকুক, আমরা একে একে এই জিনিসগুলো শিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে থাকবো। জুই, এখন আমি সবচেয়ে ইমোশনাল পয়েন্টটা নিয়ে কথা বলবো। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফলটা দিল, ওই রেজাল্ট দেখার পর তোমার এবং তোমার পরিবারের অনুভূতি কেমন ছিল? হ্যাঁ, রেজাল্ট যেহেতু আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি লাস্ট উইকে, তো রেজাল্ট তো দিচ্ছিল না। তো আমি তো যেহেতু আমার চট্টগ্রামের এক্সাম ছিল 8 তারিখ, তো রেজাল্ট যেহেতু দিচ্ছে না, আমি কি করলাম 2 তারিখে আমি চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া আমার নানুর বাসায়। বললাম যা রেজাল্ট দিলে তো দিবে, দেখবো। তো যেদিন 6 তারিখে আমাদের রেজাল্ট দেয়, তো রেজাল্ট দিছিল সন্ধ্যা 6টায়। তো আমি আবার ওই টাইমে ছিলাম না, আমি হচ্ছে বাহিরে গেছিলাম। তো বাহির থেকে আসছি সন্ধ্যা 6:30টায় আসছি, রেজাল্ট দিয়ে ফেলছে আমি বলতে পারি না। তো সন্ধ্যার পরে এরপর 6:30টার পর আমার এক ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতেছে জুই রেজাল্ট দিছে। আমি তো কিসের রেজাল্ট দিছে? বলছি ডাবের রেজাল্ট দিছে। আমি তো সত্যি? ওটা তো বলে দেয় না, কারণ হুট করে দিয়ে দিছিল। হ্যাঁ, বলছি সত্যি রেজাল্ট দিছে। বলছি হ্যাঁ। আমি বলছি তুমি তোমার রেজাল্ট দেখো তো। আমার তো হাত পা ওই সময় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যেহেতু আমার মনে ভয় ছিল। আমার তো এমসিকিউ আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যা, কিন্তু রিটেনে যদি আমাকে নাম্বার না দেয় আমি তো পাবো না চান্স। তো ওই ভয়ে আমি আর রেজাল্ট চেক করার মতন আমার আর সাহস নাই। আমি ওকে বললাম প্লিজ তুমি আমার রেজাল্ট একটু চেক করে দাও। এবার আমি কোনো মতো এইচএসসি রোল রেজিস্ট্রেশন এগুলো দিলাম, ও রেজাল্ট দিল। কল দিয়ে বলতো জুই তুমি 230তম হয়েছ। আমার ওই মুহূর্তে মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি কি সিরিয়াসলি আমি পাইছি? বিশ্বাস হইতেছিল না। এবার আমি কই তুমি দেখো তো এখানে 230 নাকি 2300 লেখা, দেখো ভালো করে। এবার কি না 230ই। পরে আবার আমি এবার আম্মুকে যে জানাবো ওই ইয়াটাও নাই। এবার 5 মিনিট পরে আমি নিজের রেজাল্টটা নিজে দেখছি। মানে দেখার সময় যে আমার হাত পা কাঁপাকাঁপি, ওইটা মানে ওই মোমেন্টটা মানে মুখে বর্ণনা করবো বলা যাচ্ছে। দেখলাম 230তম। আমি দেখার আগে যেহেতু আমার রিটেনের নাম্বার দেখলাম, রিটেনের নাম্বার দেখে রিটেন আমি 40-এ 31 পাইছি। মানে ওই মুহূর্তে চোখের মানে আনন্দের যে কান্না, ওইটা মানে মনে হয়েছে না আমি সার্থক হয়েছি। 2 বছর যা পরিশ্রম করছি আল্লাহ আমাকে নিরাশ করেনি, মানে সফল হয়েছি। তারপরে তো এবার আম্মুকে কল, যেহেতু আমি নানুর বাসায় ছিলাম রেজাল্ট, তো আমি এবার নানু বলছি আমি আম্মুকে সরাসরি জানাবো, তোমরা কেউ জানাইও না। তো আমি আর জানাইনি। পরের দিন সকালবেলা উঠেই ডাইরেক্ট ঢাকায় আসা, এসে বাসায় দরজাটা খুলে আম্মু রেজাল্ট দিছে। আম্মু বলতে কি আম্মু যেহেতু তাদের ইয়া ছিল না, মেয়ে হয়তো টিকবে, আম্মু কি রেজাল্ট, আমি তো মুখ একটু কালা করে গেছি। আম্মু রেজাল্ট দিয়েছে। আম্মু কথা হয় না, সমস্যা না, আল্লাহ ভরসা, বাকিগুলোই হবে। বলছে আম্মু আমি 230তম হয়েছি। তখন মানে তখন ওই সময় যে আম্মুর ফেসটা দেখার পরে যে একটা হাসি ছিল, যে একটা আনন্দের একটা কান্না, মানে ওইটা দেখার পর মনে হচ্ছে না এতদিন আমি সার্থক হয়েছি, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাইতে পারছি। আব্বু তো প্রথম থেকে বলতো আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে বললো, ঢাকা ভার্সিটি। তো আব্বুকে যখন কল দিয়ে বললাম যে আব্বু এমনি মানে কলেই মনে হচ্ছে একটা বাড়ি চলে আসে। পরে সবার সাথে ফ্যামিলি একসাথে হইলাম, যখন বললাম মানে সবাই খুশি হয়েছে। মানে মনে হয়েছে না এতদিনে সার্থক হয়েছি, মানে বাবা মায়ের একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। তো আমার যে জুনিয়র আছে তাদের প্রতিও আমার একই আদেশ, যে একই উপদেশ থাকবে যে তোমরা বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারা হচ্ছে মনে হবে জীবনের একটা বড় সার্থকতা। সবাই হচ্ছে ওই জিনিসটাই চেষ্টা করবে না, জীবনে যাই কর বাবা মায়ের মুখে হাসি ফোটাও, ওইটাই হচ্ছে তোমার বড় একটা সার্থকতা থাকবে জীবনে। সো আমরা চেষ্টা করব যে আমরা জুই আপুর মতো আমাদের বাবা মাকে যেন এরকম একটা আনন্দের কান্না বা এরকম একটা হাসি মাখা মুখ আমরা দেখতে পারি, বা ওনাদেরকে যেন আমাদেরকে নিয়ে গল্প করার সুযোগ দিতে পারি, ওই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারি। কথাটা খুবই ইন্সপায়ারিং ছিল। আমার নিজেরও মনে হচ্ছে যে না আমি নিজে আবার পড়তে বসে যাই। ঢাকা ইউনিভার্সিটির চান্সটা আসলে সবারই এই মোমেন্টটা একেবারে বাধাই করা রাখার মতো। আমার নিজেরও বা আমরা জুই থেকে যেটা শুনলাম সেটা আরও চমৎকার ছিল।
আমরা লাস্ট মুহূর্তে যদি জুইকে বলি, জুই তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে 3-4টা পরামর্শ দাও যেগুলো ফলো করে তারাও তোমার মতো ঝাবিয়ান হতে পারবে। আমার জুনিয়রদের উদ্দেশ্যে আমার কয়েকটা পরামর্শ থাকবে। প্রথমত হচ্ছে তোমাকে আত্মবিশ্বাসী হইতে হবে, চেষ্টা করে যাইতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং পাশাপাশি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, না চেষ্টা করলে আমি পারবো। দ্বিতীয়ত তোমাকে এবং বিশ্বাস করে যে বসে থাকবা ওইটা করলে হবে না, বিশ্বাস করার সাথে সাথে শুরু করতে হবে। শুরু না করলে তো আর কিছু হবে না, একটা প্ল্যান নিয়ে শুরু করতে হবে। তৃতীয়ত প্ল্যান নিয়ে যে শুরু করবা, প্ল্যান মোতাবেক চলতে হবে, তুমি মাঝপথে ছাইড়া দিলে চলবে না। হতাশ হওয়া যাবে না, ব্যর্থতা আসবেই, এই ব্যর্থতাকে আঁকড়ে ধরে হচ্ছে সফলতা আসবে। চতুর্থত তো হচ্ছে ডাবির পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে লেগে থাকতে হবে, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। এভাবেই হচ্ছে। তাহলে জুই আপু যেটা বলতে চাচ্ছে, আমি যদি একটু শর্ট করে বলে ফেলি, সেটা হচ্ছে আপু বলছে যে শুরু করো, বিশ্বাস রাখো। প্রথমে তো বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। যেই কাজে বিশ্বাস যত কম, ইমান যত দুর্বল, তার সফল হওয়ার সম্ভাবনা তত কম। তো তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, কারণ আল্লাহ তাআলা তো তোমার সাথে আছেন। আল্লাহ তাআলা কোনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় করেন না। দ্বিতীয়ত হচ্ছে শুরু করতে হবে। আপু বলছে যে বিশ্বাস করে বসে থাকলে তো হবে না, এখনই শুরু করো। শুরুটা কিভাবে করব, একটু প্ল্যান অনুযায়ী করলে ভালো হয়। আপু যেমনটা তার গল্পে বলেছিল যে আমি এইচএসসিও পড়তাম, অ্যাডমিশনও পড়তাম, ব্যালেন্স করে 6-7 ঘন্টা পড়তাম। তুমি তোমার মতো করে যেটা পারফেক্ট ওরকম একটা প্ল্যান বিল্ড আপ করো এবং লাস্ট মুহূর্তে তুমি হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত লেগে থাকো। আমরা অনেকেই এই ভিডিও দেখে মোটিভেটেড হয়ে আজকে পড়াশোনা করব, খাতায় লেখালেখি করব, বাট 3 দিন পরে ওই এনার্জিটা থাকবে না। সো এরকম যেন না হয়, আমরা যেন একেবারে শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারি, ওই কনফিডেন্সটা নিজের মধ্যে বিল্ড করতে হবে এবং এইগুলোর ফাইনাল রেজাল্টে তুমিও ঢাবিয়ান হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আমি আর তোমার জুই আপু আছি। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম প্রায় আরো 5-7 বছর আগে, জুই পেয়েছে এখন। আমরা চেষ্টা করছি প্রতি বছর অনেক জুইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে, আর জুই এবার নিজে দাঁড়িয়েছে তার চান্স পাওয়ার গল্পটা বলে তোমাকে ঢাবিয়ান করার জন্য। আমরা অধীর আগ্রহে আছি, আগামী বছর তোমার চান্স পাওয়ার গল্প শোনাবো সমগ্র বাংলাদেশকে। আজকের মতো বিদায় নিচ্ছি। জুইয়ের জন্য শুভকামনা, তোমাদের জন্য শুভকামনা, তোমরা যেন ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারো। আসসালামু আলাইকুম।